ভারতের একটা পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড এবং সেই উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। দেরাদুনও একটা পাহাড়ি শহর, চারিদিকে পাহাড় আছে। 10ই সেপ্টেম্বর 2023 দেরাদুনের আউটস্কার্টের ছোট্ট একটা গ্রাম এবং সেই গ্রামের বাইরের দিকে একটা জঙ্গল টাইপের এরিয়া আছে এবং তারপরেই ওই গ্রামে চাষাবাদের কিছু জমি জমা আছে। তো সকাল তখন 7টা বাজে। এক কৃষক তার মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জঙ্গল সে যখন পার হচ্ছে, জঙ্গলের কাছেই একটা নালা মতন পড়ে এবং সেখানে সে কিছু একটা পড়ে থাকতে দেখে। সে কাছে গিয়েই দেখে এক নারী সে পড়ে আছে, তাকে হত্যা করা হয়েছে সে ক্লিয়ারলি বুঝতে পারে এবং এই দৃশ্য দেখে সে রীতিমতন ভয় পেয়ে সঙ্গে সঙ্গে গ্রামের পঞ্চায়েত প্রধানকে এই ব্যাপারটা জানায়। গ্রামের পঞ্চায়েত প্রধান ওখানে আসে, পুরো জিনিসটা দেখে এবং দেখে সে বুঝতে পারে যে নারী এখানে পড়ে আছে সে অ্যাকচুয়ালি এখানকার হয়তো না, তার কারণ পঞ্চায়েত প্রধান তাকে চিনতে পারছিল না। সে পুলিশকে ফোন করে, পুলিশ আসে, এসে বডিটা উদ্ধার করে এবং বডিটা উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু ময়না তদন্ত করার আগে তারা ওয়েট করতে থাকে যে এই মেয়েটা কে, তার পরিচয় জানার জন্য। কিন্তু তার পরিচয়টা অত সহজে কি পুলিশ পাবে? তার কারণ অলরেডি সেই মেয়েটার ফেসটা অনেকটা নষ্ট হয়ে গেছে, যেন কিছু একটা দিয়ে সেই মুখটা নষ্ট করার চেষ্টা করা হয়েছে, যদিও পুরোপুরি নষ্ট হয়নি। এবার পুলিশের কাছে মেইন কাজ হচ্ছে যে এই খুনটা কে করেছে এবং এই মেয়েটার পরিচয় কী। আশেপাশের এরিয়া তারা খুঁজে তারা কোনো রকমভাবে মেয়েটার কোনো আইডেন্টিটি খুঁজে পায় না, কিন্তু একটা জিনিস পায়, একটা টয়লেট ক্লিনার। এবার যে এরিয়াতে এই বডিটা তারা পেয়েছিল সেটা একটু জঙ্গল টাইপের এরিয়া, ওখানে সাধারণত কোনো লোকজন থাকে না। এবার ওই জায়গাটা এমন একটা জায়গা, সাইডেই লোকালয় আছে, মানে একটা লোকালয় এখানে আছে, মাঝে পুরো জঙ্গল টাইপের এরিয়া এবং তারপরে আর একটা লোকালয় আছে। এবার জঙ্গল টাইপের যে এরিয়া তার সাইড থেকে আবার রাস্তাও গেছে। এক লোকালয় থেকে আর এক লোকালয়ে যেতে মোটামুটি টাইম লাগে 25 থেকে 30 মিনিট, টোটাল ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। এবার পুলিশ যখন দেখে যে দুটো সাইডে দুটো লোকালয় আছে, তার মানে ওখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে। জঙ্গলের মধ্যে থেকে গাড়ি নিয়ে তো আর কেউ বেরোবে না, যে এখানে এসেছিল তার নিশ্চয়ই সিসিটিভিতে কোনো না কোনো চিহ্ন পাওয়া যাবেই। এই নারীকে যে এখানে হত্যা করা হয়নি সেটাও পুলিশ বুঝতে পেরেছিল, অন্য কোথাও মেরে এখানে হয়তো ডাম্প করা হয়েছে। এবার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের শুরুতেই তারা প্রথমে চেক করে যে আশেপাশে থানাতে কোনো এরকম দেখতে, এরকম ড্রেস পরা, এরকম বয়সী কোনো নারীর কি মিসিং কমপ্লেন লেখানো হয়েছে। তারা খোঁজখবর করে জানতে পারে যে না, ওরকম কোনো মিসিং কমপ্লেন কোনো থানাতে নেই। এবার সেই নারী যে স্কার্ট পরেছিল সেই স্কার্টটা নিয়ে পুলিশ তদন্ত করা শুরু করে। সেই স্কার্টটা দেখতে বেশ নতুনই লাগছিল এবং তার পিছনে যে কোম্পানির স্কার্টটা ছিল সেই কোম্পানির লোগো লাগানো ছিল, সেটা হচ্ছে জুডিও। এবার সেই সময় মানে 2023 সালে জুডিওর তো দুটো শোরুমই দেরাদুনে ছিল। দুটো শোরুমে পুলিশ যায়, গিয়ে ওই যে লোগোটা আছে সেটা দেখায়, তার বারকোডটা তাদেরকে দেয় এবং দিয়ে বলে যে এই স্কার্টটা লাস্ট 1-1.5 মাসে কে কে কিনেছে সেই ব্যাপারে একটু খোঁজ খবর দাও। এবার জুডিওর কর্তৃপক্ষ সিসিটিভি, বিলিং সফটওয়্যার সমস্ত কিছু চেক করে তারা মোটামুটি 8 জনের নাম দেয়। এবার ওই 8 জনকে পুলিশ চেক করতে থাকে। আর শোরুমের সিসিটিভিও চেক করে এবং সিসিটিভিতে দেখা যায় যে 3 সেপ্টেম্বর মানে খুনের ঠিক 7 দিন আগে এক নারী ওই ড্রেসটা কিনছে এবং তার সাথে তার বডি স্ট্রাকচারের সাথে কোথাও না কোথাও মৃত নারীর মিল আছে। পুলিশ এখানে কোথাও না কোথাও কনফার্ম হয়, হয়তো মোস্ট প্রবাবলি যে নারীর মৃতদেহ তারা পেয়েছে তাকেই তারা সিসিটিভিতে দেখছে। এবার তার ফেসটা তো বোঝা যাচ্ছে। এবার সে শোরুম থেকে ওই স্কার্টটা শপিং করে গেল তো কোথায় গেল? দেখা যায় যে সে শোরুম থেকে বেরিয়ে পার্কিংয়ের একটা কিয়া গাড়িতে ওঠে। এবার এই কিয়া গাড়িটাকে পুলিশ ফলো করে সিসিটিভির মাধ্যমে, কিন্তু বেশিরভাগ সিসিটিভিতেই এই গাড়ির যে নাম্বার প্লেট আছে সেটা তারা ক্লিয়ারলি বুঝতে পারে না। উল্টো দিকে গাড়ির মধ্যে যে পুরুষ ব্যক্তি আছে তাকেও ঠিকঠাক চেনা যাচ্ছে না। কিন্তু ভালো করে সিসিটিভিগুলো বারবার দেখতে দেখতে তারা একটা জিনিস দেখে, কালো রঙের ওই কিয়া গাড়ির একদম সামনে একটা আর্মির স্টিকার লাগানো আছে। তার মানে এই গাড়িটা মোস্ট প্রবাবলি যার হবে সে আর্মির সাথে কোনো লিঙ্ক রাখে, হয়তো আর্মিতে সে কাজ করে।
পুলিশের আর একটা টিম তারা ওই দুই লোকালয়ের মাঝে যে জঙ্গল আছে এবং সেখানে রাস্তাতে যতগুলো সিসিটিভি ফুটেজ আছে সেগুলো এক এক করে চেক করা শুরু করে। এবং তারা মেনলি কী চেক করছিল, মেনলি তাদের চেক করার একটাই জায়গা ছিল যে ওই রাস্তাটা পার হতে মোটামুটি 25 থেকে 30 মিনিট লাগে, ওর থেকে বেশি লাগে না। ওই এরিয়াতে তেমন কোনো জ্যামও থাকে না। তো সেই ক্ষেত্রে যে গাড়িটা ওই রাস্তায় এক লোকালয় থেকে আর এক লোকালয়তে যাচ্ছে কিন্তু 25 থেকে 30 মিনিটের বেশি সময় নিচ্ছে, সেই গাড়িগুলোকে পুলিশ এক এক করে আইডেন্টিফাই করে। এই করে টোটাল 240টা গাড়ি তারা মোটামুটি ক্লোজ ডাউন করে। এবং এই 240টা গাড়ির ওনার কারা, তারা কোথায় থাকে, কি করে, তারা কতক্ষণ ওখানে ছিল, এই সমস্ত কিছু খোঁজ করতে করতে তারা একটা জিনিস দেখে যে মোটামুটি 18টা গাড়ি বেশি টাইম নিয়েছিল। এবার এই 18টা গাড়িকে আবার তারা ক্লোজ ডাউন করে। উল্টো দিকে পুলিশের আর একটা টিম মলের সিসিটিভি ক্যামেরা, রাস্তায় অনেক সিসিটিভি ক্যামেরাতে যে কালো কিয়া গাড়ি দেখেছিল, যার মধ্যে কোন পুরুষ মানুষ বসেছিল তার নাম্বার প্লেট কোনোটাই কনফার্ম ছিল না, জাস্ট গাড়ির সামনে একটা স্টিকার ছিল, আর্মি লেখা ছিল। এই জিনিসটা আর ওই দিকে যে 18টা গাড়ি তারা ক্লোজ ডাউন করেছিল এর মধ্যে তারা ম্যাচিং করতে থাকে। এবং ম্যাচিং করতেই একটা কালো কিয়া গাড়ি সেই রাতে মানে 10ই সেপ্টেম্বর গেছিল ওই রাস্তা থেকে। যে এরিয়া থেকে ওই নারীর বডি পাওয়া গেছিল ওই এরিয়াতে গ্রামের যে চাষি আছে, সাধারণ মানুষ আছে, তারা সন্ধ্যাবেলা 5:30 6টা পর্যন্ত গেছিল, কিন্তু সেই সময় তারা বডি দেখেনি। তার মানে তখনও তাকে ডাম্প করা হয়নি। তারপর রাত্রেবেলা 11টার সময় ওই রাস্তা থেকে গ্রামেরই এক ব্যক্তি গাড়ি নিয়ে গেছিল, সেই সময়ও সে ওই বডিটা দেখেনি। তার মানে হয়তো এই বডিটা ডাম্প করা হয়েছে ওই 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। তার কারণ পরের দিন সকালবেলা 7টার সময় ওই গ্রামেরই একজন ওই নারীকে ওই অবস্থায় দেখে। তাহলে এই টাইমিংয়ের মধ্যে কালো রঙের কিয়া গাড়ি কি ওই রাস্তা থেকে গেছিল? তারা দেখে হ্যাঁ ওই রাস্তা থেকে গেছিল। সে একটা লোকালয় থেকে আর একটা লোকালয়ে যাওয়ার যে রাস্তা আছে সেখানে যাচ্ছিল, কিন্তু তার টাইমও বেশি লাগে, 40 থেকে 45 মিনিট। কিন্তু সে অন্য লোকালয়ে না গিয়ে আবার রিটার্ন টু যেখান থেকে সে এসেছিল। এবারে এই জায়গাতে যখন দুটো জিনিস ম্যাচ হয়ে যায়, যখন তারা মোটামুটি জুডিও সিসিটিভি দেখে একটা নারীকে আইডেন্টিফাই করে যে এই হয়তো ওই গাড়িতে ছিল এবং একেই হয়তো মোস্ট প্রবাবলি মারা হয়েছে, যেহেতু সেম ড্রেস আছে। এবার ওই গাড়িটাকে, সে কি আর্মির লোক, তাকে আইডেন্টিফাই পুলিশ খুব তাড়াতাড়ি করে নেয়। সে সেই সময় দেরাদুনেই ছিল। তাকে গিয়ে পুলিশ অ্যারেস্ট করে। তার নাম হচ্ছে রাকেদু উপাধ্যায়। এবার এই রাকেদু উপাধ্যায়কে তাকে পুলিশ এনে থানাতে জিজ্ঞাসাবাদ করে। সে প্রথমে সমস্ত কিছুই অস্বীকার যাচ্ছিল, কিন্তু একটা সময় পুলিশ যখন পরপর সমস্ত জিনিস তার সামনে রাখতে থাকে সে স্বীকার করতে বাধ্য হয়। সে বলে যে এটা আমাকে করতে বাধ্য করা হয়েছিল, আমি এমনভাবে চারিদিক থেকে ফেঁসে গেছিলাম যে আমাকে এই জায়গা থেকে বেরোতে গেলে এই খুনটা করতেই হতো। আমার ওয়াইফ একদিক থেকে আমাকে প্রেশার দিচ্ছিল আর একদিক থেকে আমাকে আমার প্রেমিকা প্রেশার দিচ্ছিল। এই রাকেতু উপাধ্যায়কে, রাকেতু উপাধ্যায় 2001 সালে আর্মিতে জয়েন করে। আর্মিতে যারা কাজ করে তাদের দেশের নানান জায়গায় ট্রান্সফার হয়। তো এই রামেদুর অ্যাকচুয়াল বাড়ি ছিল উত্তরপ্রদেশের গাজীপুরে। সেখান থেকে তার একবার ট্রান্সফার হয় দেরাদুনে। সেই সময় সে দেরাদুনে বাড়ি করে, তার মা বাবাকেও নিয়ে আসে। তার মা বাবাও সরকারি চাকরি করতো, তার ভাইও সরকারি চাকরি করতো। এবার আর্মিতে থাকাকালীন, জবের কালীন তার বিয়ে হয়ে যায়, তার একটা সন্তানও হয়। এরপর 2023 সালের জুলাই মাসে তার পোস্টিং হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এবার রাকেদু একটু বেশ রঙিন মানুষ ছিল। সে মাঝে মাঝেই বারে যেত, পাবে যেত, সেখানে এনজয় করতো, ফুর্তি করতো, সেটা যে কোনো মানুষ করতেই পারে। তো শিলিগুড়ি সিটি সেন্টারের এক বার আছে, সেই বারে সে যখন যায় তখন তার পরিচয় হয় শ্রেয়ার সাথে, এবং শ্রেয়াকে দেখা মাত্রই সে প্রেমে পড়ে যায়। এবং সেই ডান্স বারে সে শ্রেয়ার উপর প্রচুর টাকা ওড়াতে থাকে, তাকে বাইরে নানান জায়গায় ঘুরতে নিয়ে যায়, তার উপর প্রচুর স্পেন্ডও করে, অ্যান্ড তাদের মধ্যে প্রেম মহব্বত শিলিগুড়িতে থাকাকালীনই শুরু হয়ে যায়। এরপর আবার এই রাকেদুর ট্রান্সফার হয়ে যায় দেরাদুনে।
সে দেরাদুনে চলে আসে। কিন্তু এবার সে দেরাদুনে আসে তার গার্লফ্রেন্ড শ্রেয়াকে নিয়ে। শ্রেয়াকে প্রথমে সে একটা হোটেলে রেখেছিল, কিন্তু এই হোটেলে রাখতে গিয়ে তার অনেক খরচা হচ্ছিল। এই কারণে সে শ্রেয়াকে আবার শিলিগুড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু কয়েক মাস পর শিলিগুড়ি থেকে তাকে আবার নিয়ে আসে, এবার তাকে একটা রেন্টেড হাউসে রাখে। কিন্তু উল্টো দিকে এতদিন এই রাকেতুর আচরণে তার ওয়াইফ সন্দেহ করতে শুরু করেছে। তার ওয়াইফ তাকে নানান রকম কোশ্চেন করতো, কিন্তু প্রত্যেকবারই রাকেতু বলতো আমার অনেক সিক্রেট কাজ থাকে, সেই কারণে আমাকে রাত রাত জেগে বাইরে থাকতে হয়। তো এবার তার ওয়াইফও একটু ইনভেস্টিগেশন শুরু করে। সে অনলাইনে একটা কার জিপিএস ট্র্যাকার অর্ডার করে, সেটা গাড়িতে লাগিয়ে দেয়। এবার রাকেতু কোথায় যাচ্ছে তার পয়েন্ট টু পয়েন্ট সমস্ত লোকেশন রাকেতুর ওয়াইফের কাছে এক এক করে আসতে থাকে। রাকেতুর ওয়াইফ আবার দেরাদুনে একটা গার্লস পিজিও চালাতো। তার ব্যাপারেও গার্লস পিজিতে থাকা মেয়েরা খুব একটা ভালো কিছু বলতো না। তো যাই হোক, প্রত্যেকটা লোকেশন সে যখন দেখে একটা জিনিস লক্ষ্য করে, একটা এরিয়া আছে দেরাদুন, সেইখানে বারবার কেন রাকেতু যায়। একদিন রাত্রেবেলা রাকেতু যখন বাড়ি থেকে বেরোয় তখন রাকেতুর ওয়াইফ তাকে পিছু করে এবং পিছু করে সে একটা ফ্ল্যাটে পৌঁছায়। এবং সেই ফ্ল্যাটে পৌঁছে যখন সেই দরজায় রাকেতুর ওয়াইফ নক করে, সে দেখে তার হাজব্যান্ড একটা অন্য মেয়ের সাথে ওখানে আছে এবং সেই মেয়েটা হচ্ছে শ্রেয়া। এবার এই পুরো জিনিসটা যখন রাকেতুর ধরা পড়ে যায় তখন সে তার ওয়াইফকে নানানভাবে বোঝানোর ট্রাই করে। সে বলে যে আমাকে জোর করে ব্ল্যাকমেল করে আমাকে রাখা হচ্ছে, নানান কিছু বলে, যেমন আর 5টা ধরিবাজ চড়িবাজ লোক বলে। কিন্তু রাকেতুর ওয়াইফ বুঝতে পেরে গেছিল স্বামী এতদিন কি করছিল আড়ালে আবডালে। সে আর তার হাজব্যান্ডকে মোটেও বিশ্বাস করে না। সে তার হাজব্যান্ডকে বলে আমি তোমাকে লাস্ট সুযোগ দিচ্ছি, শ্রেয়ার সাথে তুমি সমস্ত সম্পর্ক ব্রেক করো। কিন্তু রাকেতু এত সহজে কি করে ব্রেক করবে? অবৈধ সম্পর্ক এমনই এক আঠা, বলতে পারেন কাঁঠালের আঠা, যেটা ধুলেও ছাড়ানো সহজ হয় না। উল্টো দিকে শ্রেয়াও তাকে বলছে আমাদের সম্পর্ক দীর্ঘদিন হয়ে গেছে, এবার তুমি আমাকে বিয়ে করো, তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও। দুই দিকে এই রাকেতু ফেসে গেছিল, কিন্তু সে কাকে চুজ করবে? যখন একটা লিমিট পার হয়ে যায় তখন সে ভাবে যে পৃথিবী থেকে শ্রেয়াকে সরিয়ে দেওয়াই সহজ হবে। কেন সহজ হবে? কেন সে এই কথাটা ভেবেছিল? অ্যাকচুয়ালি শ্রেয়া সে ইন্ডিয়ান নয়, নেপালের এক পাহাড়ি গ্রাম থেকে বিলং করতো। ছোট বয়সে তার বাবা মারা যায়, তার 2 ভাই ছিল, খরচা চালাতে হতো এই শ্রেয়াকেই। এবং এই কারণেই শ্রেয়া ইন্ডিয়াতে আসে। ইন্ডিয়াতে বারে সে অ্যাজ এ ড্যান্সার হিসাবে সে কাজ করতে শুরু করে এবং সেখানেই তার পরিচয় হয় এই রাকেতুর সাথে। শ্রেয়া ভেবেছিল তার একটা বেটার লাইফ হবে, কিন্তু এখানে তার মৃত্যুর প্ল্যানিং করা হচ্ছিল। সমস্ত প্ল্যানিং রাকেতু করে নেয়। রাকেতু 9 সেপ্টেম্বর তাকে ডাকে পার্টি করার জন্য। তারা বারে যায়, প্রচুর ড্রিঙ্ক করে, দেন তারা লং ড্রাইভে বেরোয়। এই লং ড্রাইভে যখন রাকেতু আর শ্রেয়া বেরোয় তখন এদের মধ্যে ঝগড়া ঝামেলা হওয়া শুরু করে। একটা সময় একটা নির্জন এরিয়ায় এরা গাড়ি থামায়। সেখানে শ্রেয়া বারবার ফোর্স করতে থাকে রাকেতুকে শারীরিক সম্পর্ক করার জন্য, কিন্তু রাকেতু সেই দিন তো অন্য একটা প্ল্যান নিয়ে এসেছিল। তো সেই কারণে সে শারীরিক সম্পর্কে এতটাও ইন্টারেস্টেড ছিল না। সে প্ল্যান মাফিক সেই জঙ্গল টাইপের এরিয়াতে গিয়ে তার মাথায় আঘাত করে, দেন তাকে জঙ্গলের পাশে ডাম্প করে, তার মুখে টয়লেট ক্লিনার দিয়ে দেয় যাতে তার ফেসটা কিছুটা হলেও নষ্ট হয়। সে ওখান থেকে বেরিয়ে চুপচাপ তার যে রেন্টেড ফ্ল্যাট ছিল সেখানে গাড়ি রেখে তার বাড়িতে চলে যায়। তো এই কেসটা কোর্টে চলছে, কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। যে রাকেতু ছিল তার যে ওয়াইফ আছে, সেই ওয়াইফ রাকেতু জেলে যাওয়ার পরেই রাকেতুর একাধিক ফ্ল্যাট বিক্রি করার জন্য প্রেশার দেয় এবং সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে অন্য একটা জায়গায় সেটেলড হয়ে যায়। এটা রাকেতুর মা বাবা পুলিশকে বলে, যদিও পুলিশের এখানে কিছুই করার নেই। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।